উইথ ম্যাটার। নিউক্লিয়ার রেডিয়েশন বলতে বেসিক্যালি আমরা যেগুলো পড়ে এসেছি এখন পর্যন্ত, যেমন আলফা রেডিয়েশন, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, বিটা রেডিয়েশন, গামা রেডিয়েশন, এই সমস্ত রেডিয়েশন গুলো কিভাবে ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমরা দেখেছি। আলফা পার্টিকেল, আলফা ডিকে পড়ার সময় যে যখন আলফা পার্টিকেল গুলো কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, ইট লুজেস এনার্জি বিফোর ইট স্টপস। থেমে যাওয়ার আগে পর্যন্ত এটা এনার্জিটা লুজ করতে থাকে, যেটাকে বেসিক্যালি আমরা ওই সেই স্পেসিফিক আয়নাইজেশন বা স্টপিং পাওয়ার এইরকম টার্ম গুলো পেয়েছি আর কি, যে টপিকটা পড়তে গিয়ে। তো এখানে একটা জেনারেল ডিসকাশন আমরা করব, যেখানে জানবো যে কিভাবে কোনো একটা রেডিয়েশন, সেটা তোমার কোনো মেটেরিয়াল পার্টিকেল হতে পারে, আলফা পার্টিকেল বা বিটা পার্টিকেল, বা কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক রে লাইক গামা রে হতে পারে। এই ধরনের নিউক্লিয়ার রেডিয়েশন যখন ম্যাটারের মধ্যে দিয়ে যায়, তখন কি রকম ধরনের প্রসেস সে থ্রুতে এটা এনার্জি লুজ করে দেখবো। এই টপিকটা ডিটেক্টর ডিজাইনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তার কারণ যখনই কোনো একটা ডিটেক্টরকে ডিজাইন করা হচ্ছে, আমাদের জানতে হবে যে কোন জিনিসটাকে আমরা ডিটেক্ট করতে চাইছি, কোন নিউক্লিয়ার রেডিয়েশনটাকে ডিটেক্ট করতে চাইছি। এখানে তো একটা অ্যাক্টিভ মিডিয়াম থাকতে হবে দ্যাট উইল প্রডিউস দি সিগন্যাল। তো এই অ্যাক্টিভ মিডিয়ামটায় কি ধরনের ইন্টারাকশন হলে আমরা সিগন্যাল হিসেবে সিগন্যালটাকে পেতে পারি, সিগন্যালটাকে এক্সট্রাক্ট করতে পারি, সেই সম্পর্কে নলেজটা দরকার। সিলেবাসের মধ্যে এই টপিকগুলো আছে: এনার্জি লস ডিউ টু আয়নাইজেশন, বেথে ব্লক ফর্মুলা, এনার্জি লস অফ ইলেকট্রনস, সেরেনকোভ রেডিয়েশন, গামা রে ইন্টারাকশন থ্রু ম্যাটার। এই টপিকটা মোটামুটি ভাবে আমরা কিছুটা হলেও পড়ে এসেছি, আর খুব বিশাল ডিটেলে পড়ার কিছু নেই। গামা রে কিভাবে ম্যাটারের সাথে ইন্টারাক্ট করে আমরা এটা গামা রে পড়ার সময় ডিসকাস করছিলাম। মেনলি তিন ধরনের ইন্টারাকশন হয়, লাইক দি ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, আর পেয়ার প্রোডাকশন। এরপর নিউট্রনস ইন্টারাকশন উইথ ম্যাটার। নিউট্রন কিন্তু এই এতক্ষণ পর্যন্ত যেগুলো বলা হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে দেখো আলফা পার্টিকেল বা বিটা পার্টিকেল বা এমনিতে কোনো প্রোটন, এরা সব চার্জ পার্টিকেল। গামা রে ক্ষেত্রে এটা ইলেকট্রোম্যাগনেটিক রে। কিন্তু এই নিউট্রন দ্যাট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, এবং সাধারণভাবে নিউট্রনকে খুব হাই এনার্জিতে অ্যাক্সিলারেট করা সম্ভব হয় না। নিউট্রনের এনার্জিটা এমনিতে স্মলার এনার্জি, লোয়ার এনার্জি। তো সেই নিউট্রনটা কিভাবে ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। এই টপিকটা আমি মেনলি ওই শতদল ভট্টাচার্য স্যারের যে বইটা আছে সেইটা থেকেই কভার করছি। এখানে বেশ প্রিসাইজলি জিনিসটাকে দেয়া রয়েছে, সিলেবাসটাকে মোটামুটি ভাবে কাভার করেই আর কি। কিছু টপিক নেই, যেমন এই নিউট্রনস ইন্টারাকশন উইথ ম্যাটার, এটা বোধহয় এই বইটাতে নেই, সেটা দেখতে হবে আবার কোনো রিসোর্স থেকে পাওয়া যায় কিনা। কিন্তু বাকি যে টপিক গুলো বললাম সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেয়া রয়েছে। আমি এইটা ধরেই একটু বলার চেষ্টা করছি। প্রথমে এখানে একটা খুব এলিমেন্টারি অ্যাপ্রোচ ফলো করা রয়েছে, যেটা থ্রুতে আমরা বলতে পারি যে কোনো একটা ইনসিডেন্ট পার্টিকেল যদি একটা ইলাস্টিক কলিশন সাফার করে, তাহলে কতটা এনার্জি লুজ করবে। এটা বেসিক্যালি 10+2 লেভেলের একটা প্রবলেম তোমরা দেখে এসেছো। ধরো কোনো একটা পার্টিকেল যার মাস ক্যাপিটাল এম, এটা সাম ভি, ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়ে একটা এখানে আরেকটা পার্টিকেল রয়েছে, সেটাতে কোলাইড করলো, তাকে হিট করলো। আমরা ধরছি যে ইনিশিয়ালি এই পার্টিকেলটা ইজ এট রেস্ট। হ্যাঁ, ইনিশিয়ালি পার্টিকেলটা, এই স্মল এম মাসের যে পার্টিকেলটা, সেইটা রেস্টে আছে, অর্থাৎ এর ভেলোসিটিটা জিরো। এবার ইনসিডেন্ট পার্টিকেল যেটা, তার মাস ক্যাপিটাল এম, ভেলোসিটি ক্যাপিটাল ভি, ইনসিডেন্ট মোমেন্টাম হচ্ছে ক্যাপিটাল ভি। সো দিস ইজ দি পিকচার। এই যে যেটা দেখাচ্ছি বাম দিকে যে পিকচার, সেটা বেসিক্যালি তোমার এই হেড অন কলিশন হওয়ার আগের মুহূর্তের পিকচার। আর আফটার দি কলিশন টেক্স প্লেস, the particle of mass capital M achieves some velocity v1, while the other particle achieves some velocity v2। দুটো পার্টিকেলের যে ভেলোসিটি, সেই দুটো পার্টিকেলের ভেলোসিটিকে এখানে দেখানো হয়েছে আফটার দি কলিশন টেক্স প্লেস। তো ন্যাচারালি আমরা এখানে মোমেন্টাম কনজারভেশনটাকে অ্যাপ্লাই করতে পারি। যদি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করি, কি বলতে পারি, ইনসিডেন্ট মোমেন্টামটা কত? ইনসিডেন্ট মোমেন্টামটা হচ্ছে পুরোপুরি ডিউ টু দি পার্টিকেল অফ মাস ক্যাপিটাল এম, দ্যাট ইজ এম ভি। আফটার দি কলিশন দুটোরই লিনিয়ার মোমেন্টাম রয়েছে, সেটা তাহলে কত হবে? এম ভি ওয়ান প্লাস স্মল এম ভি টু।
এবার যেহেতু এই কলিশনটা ইলাস্টিক কলিশন, আমরা যেহেতু ইলাস্টিক কলিশনের কথা বলছি, কাজেই এখানে টোটাল কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে। এখানে যে ক্যালকুলেশনটা করা হচ্ছে সেই ক্যালকুলেশনে আমরা ইলাস্টিক কলিশন হচ্ছে এটা ধরে নিচ্ছি, কাজেই কাইনেটিক এনার্জিটা এখানে কনস্ট্যান্ট। সুতরাং কলিশনের আগে টোটাল কাইনেটিক এনার্জিটা কত ছিল, সেটা বেসিক্যালি ইনসিডেন্ট পার্টিকেলটার কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। আফটার দি কলিশন টেক্স প্লেস, এই কাইনেটিক এনার্জিটা দুটো পার্টিকেলই শেয়ার করছে, তাহলে হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ভি টু স্কোয়ার এইটার সাথে সমান। এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি মানে বেসিক্যালি ভি ওয়ান আর ভি টু কে ক্যাপিটাল ভি এম ওয়ান এম টু এম এদের টার্মে বের করতে পারি। হ্যাঁ, স্মল এম ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি এদের টার্মে আমরা এই ভি ওয়ান ভি টু গুলোকে বের করে ফেলতে পারি। দুটো ইকুয়েশন রয়েছে আর দুটো তোমার ভেরিয়েবল ভি ওয়ান আর ভি টু, সেইগুলোকে বের করে ফেলা যায় সলভ করলে। হুম, তাহলে হোয়াট উইল বি দি কাইনেটিক এনার্জি গেইনড বাই দি পার্টিকেল হুইচ ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট। যে স্মল এম পার্টিকেলটার কথা, স্মল এম মাসের পার্টিকেলটার কথা বলছিলাম, সেটা ইনিশিয়ালি রেস্টে ছিল, ইনিশিয়াল ভেলোসিটিটা 0 ছিল। আফটার দি কলিশন টেক্স প্লেস, ইট হ্যাজ অ্যাচিভড সাম ভেলোসিটি v2, ন্যাচারালি দি কাইনেটিক এনার্জি গেইনড বাই দিস অবজেক্ট ইজ হাফ এম ভি2 স্কোয়ার। হাফ এম ভি2 স্কোয়ার, এখানে যে ভি2 এক্সপ্রেশনটা পেয়েছো সেইটাকে বসিয়ে দাও। তারপরে এখানে একটা টি রয়েছে, বুঝতে পারছো টি বলতে কি বোঝানো হচ্ছে। টিটা বেসিক্যালি হাফ ইন্টু ক্যাপিটাল এম ভি স্কোয়ার, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল। কাইনেটিক এনার্জি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল, এই যে এক্সপ্রেশনটা লেখা হয়েছে ইকুয়েশন 5.5, that represents energy gained by the particle of mass small m. ন্যাচারালি ক্যাপিটাল এম মাসের যে পার্টিকেলটা, অর্থাৎ ইনসিডেন্ট পার্টিকেলটা, দ্যাট উইল লুজ দি সেম অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। টোটাল কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট। ছোট পার্টিকেলটা বা তোমার ওই টার্গেট পার্টিকেলটা যে কাইনেটিক এনার্জি গেইন করছে, বোম্বার্ডিং পার্টিকেলটা ঠিক একই পরিমাণ এনার্জি লুজ করবে। এখন যদি এইরকম একটা কেস হয় যে ক্যাপিটাল এম ইজ মাচ মাচ গ্রেটার দেন স্মলার এম, এই ক্যাপিটাল এমটা মানে ইনসিডেন্ট পার্টিকেলের মাসটা যদি কোলাইডিং পার্টিকেলের মাসের থেকে অনেকটা বড় হয়, তাহলে কি হবে? তাহলে দেখতে পাচ্ছ এই ইকুয়েশনটাকে কিছুটা আমরা সিম্পলিফাই করে ফেলতে পারি। কিভাবে জিনিসটাকে লিখতে পারি, 4m নিচে কি হবে এটা, এম স্কোয়ার, যেখানে তোমার এম প্লাস এম রয়েছে সেটাকে আমরা ক্যাপিটাল এম লিখতে পারি, ইন্টু টি, এখানে বাদ দিয়ে দাও, দিলে কি হবে 4m বাই ক্যাপিটাল এম ইন্টু টি, এইটার সাথে সমান। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এই যেহেতু তোমার স্মল এমটা অনেকটা ছোট, কাজে এনার্জি ট্রান্সফারটা কি খুব কম, এনার্জি ট্রান্সফারটা খুব কম। একটা সিঙ্গেল কলিশনের কথা যদি কনসিডার করি, হ্যাঁ, ইন এ সিঙ্গেল কলিশন দি এনার্জি ট্রান্সফার ইজ ভেরি স্মল। পিকচারটাকে এরকম ভাবে ভাবা যাক, ধরো এটা হচ্ছে কোনো একটা আলফা পার্টিকেল, হ্যাঁ, এটা একটা আলফা পার্টিকেল অ্যান্ড ইট পাসেস থ্রু ম্যাটার। এই আলফা পার্টিকেলটা ম্যাটারের মধ্য দিয়ে পাস করছে। এবার ম্যাটারের মধ্যে তো তোমার প্রচুর অ্যাটমস মলিকিউলস রয়েছে। এই আলফা পার্টিকেলটা সেই অ্যাটমস বা মলিকিউলস গুলোর ইলেকট্রনের সাথে কলিশন করবে। এই আলফা পার্টিকেলটা যে মিডিয়ামটা, সেই মিডিয়ামের তোমার ইলেকট্রনের সাথে কোলাইড করবে। ন্যাচারালি ইলেকট্রনের মাসটা আলফা পার্টিকেলের মাসের থেকে অনেক অনেক ছোট। তাহলে এক একটা কলিশনে আলফা পার্টিকেল কতটা এনার্জি লুজ করছে, এক একটা কলিশনে আলফা পার্টিকেল এই অ্যামাউন্টের এনার্জি লুজ করছে। বুঝতে পারছো এই এনার্জিটা কি খুব কম। তাহলে বিফোর ইট লুজেস দি এনার্জি, আলফা পার্টিকেলটা এনার্জিটাকে পুরোপুরি শেষ করার আগের মুহূর্ত পর্যন্ত এটা কি অনেকগুলো কলিশন সাফার করবে। এবার এই কলিশনাল যে ইম্প্যাক্ট, হ্যাঁ, কলিশনাল ইম্প্যাক্ট, সেখানে কি হচ্ছে এনার্জি ট্রান্সফার হচ্ছে। দি আলফা পার্টিকেল ইজ লুজিং দি এনার্জি, আলফা পার্টিকেলটা এনার্জি লুজ করছে, whereas the electron within the atom or molecule is gaining the same energy। যদি এই এনার্জি ট্রান্সফার ইন এ সিঙ্গেল কলিশন এটা সাফিসিয়েন্ট হয়, এনার্জি ট্রান্সফার ইন এ সিঙ্গেল কলিশন, এই যে এক্সপ্রেশনটা লিখেছি এইটা যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে ইলেকট্রনটা উইল বি লিফটেড টু দি এক্সাইটেড স্টেট। এই কলিশনাল এনার্জি ট্রান্সফারটা যদি আরো বেশি হয়, তাহলে ইলেকট্রনটা ক্যান কাম আউট অফ দি অ্যাটম অর মলিকিউল, thus causing an ionization of the medium। এইরকম ভাবে তাহলে মিডিয়ামের আয়োনাইজেশন হতে পারে। আমরা এটা দেখেছি যে আলফা পার্টিকেল যদি সাফিসিয়েন্ট এনার্জি নিয়ে কোনো মিডিয়ামের মধ্য দিয়ে পাস করে, তাহলে এটা বেশ লং ডিস্টেন্স আয়োনাইজ করতে করতে যায়। এই যতদূর পর্যন্ত এটা আয়োনাইজ করতে করতে যায়, সেই ডিস্টেন্সটাকে আমরা বেসিক্যালি বলে থাকি রেঞ্জ অফ দি আলফা পার্টিকেলস বলে থাকি।
তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে। তো এটাই আর কি, জাস্ট একটা এরকম এলিমেন্টারি থিওরি দিয়ে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। আলফা পার্টিকেলের এনার্জিটা শেষ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এটা কিন্তু এরকম অনেকগুলো কলিশন এক্সপেরিয়েন্স করবে। এই কথাটাকে বেসিক্যালি এখানে বলা আছে যে তোমার হেভি চার্জ পার্টিকেল মুভিং থ্রু এ মেটেরিয়াল মিডিয়াম ইন্টারঅ্যাক্টস মেনলি উইথ দি ইলেকট্রনস অফ দি অ্যাবজর্বার অ্যাটমস, হ্যাঁ, বাই কুলম ফোর্স। এখানে বেসিক্যালি তোমার যে ইন্টারঅ্যাকশনটা সেটা কুলম ইন্টারঅ্যাকশন। কোন একটা চার্জ পার্টিকেল, হেভি চার্জ পার্টিকেল লাইক আলফা পার্টিকেল বা প্রোটন, এরকম হেভি চার্জ পার্টিকেল যখন মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে তখন মিডিয়ামের ইলেকট্রনের সাথে ইম্প্যাক্ট হচ্ছে। একটা প্রশ্ন আসতেই পারে যে মিডিয়ামের নিউক্লিয়াসের সাথেও তো ইন্টারাকশন হতে পারে, কিন্তু মিডিয়ামের নিউক্লিয়াসের সাথে ইন্টারাকশন হওয়ার পসিবিলিটি খুব কম। তার কারণ একটা অ্যাটমের যে সাইজ সেটা কিন্তু তোমার অনেক বড় অ্যাজ কম্পেয়ার টু দি সাইজ অফ দি নিউক্লিয়াস। কাজেই ইনসিডেন্ট যে পার্টিকেলটা আলফা পার্টিকেল বা প্রোটন, এদের কিন্তু লার্জার এক্সপোজার রয়েছে টু দি ইলেকট্রন অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের থেকে তোমার লার্জার এক্সপোজারটা কিন্তু ইলেকট্রনের রয়েছে। সেই জন্য কোনো এরকম ধরনের চার্জ পার্টিকেল যখন মিডিয়ামের মধ্য দিয়ে পাস করে, এটা মেনলি মিডিয়ামে যে ইলেকট্রন গুলো রয়েছে, মিডিয়ামে অ্যাটম বা মলিকুলের সাথে যে বাউন্ড ইলেকট্রন গুলো রয়েছে তাদের সাথে এই ইন্টারাকশনটা হয়, এনার্জি ট্রান্সফার হয়। এবার এই এনার্জি ট্রান্সফারটা যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে the electron will be lifted to some excited state or it can even be knocked out, so that the atom or the molecule will be converted to an ion। এরকম ভাবে তাহলে কোন একটা হাই এনার্জি চার্জ পার্টিকেল মিডিয়ামের মধ্য দিয়ে পাস করার সময় এই মিডিয়ামটাকে আয়নাইজ করতে করতে যায়। বলো, এই যে জেনারেল ডিসকাশনটা করলাম, এখানে যদি কোথাও ডাউট থাকে বলো। একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন কোন একটা চার্জ পার্টিকেল যায় তখন এটা তোমার এরকম ভাবে ইন্টারঅ্যাক্ট করতে করতে যায়, এবং ইন্টারঅ্যাকশনটা কি ধরনের ইন্টারঅ্যাকশন বললাম, মেনলি এরকম কুলম ইন্টারঅ্যাকশন, হেভিয়ার চার্জ পার্টিকেলটার সাথে ইলেকট্রনের ইন্টারঅ্যাকশন। নেক্সট, এবার এখানে একটা তোমার থিওরি রয়েছে, সেই থিওরিটার মধ্যে আমরা যাব। হ্যাঁ, এখানে ধরো এরকম একটা এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, সাপোজ দিস ইজ দি ইলেকট্রন বাউন্ড টু অ্যান অ্যাটম অর মলিকিউল। হ্যাঁ, এরকম একটা ইলেকট্রন যেটা কোনো একটা অ্যাটম বা মলিকিউলের সাথে বাউন্ড, আর এইটা হচ্ছে তোমার ওই ইনসিডেন্ট চার্জ পার্টিকেলটা, হ্যাঁ, রিলেটিভলি হাই এনার্জি চার্জ পার্টিকেল, যার চার্জটা হচ্ছে সাম জেড ইন্টু ই। এখানে এটা স্মল জেড দিয়ে ডিনোট করা হয়েছে, জেড ইন্টু ই। ধরো আলফা পার্টিকেল, তাহলে আলফা পার্টিকেলের ক্ষেত্রে চার্জটা হচ্ছে প্লাস টু ই, বা প্রোটন যদি হতো তাহলে প্রোটনের ক্ষেত্রে চার্জটা হচ্ছে প্লাস ই। তো এইরকম একটা চার্জ পার্টিকেল ধরো সাম ভি ভেলোসিটি নিয়ে এইরকম একটা ডিরেকশনে মুভ করছে, ভি ভেলোসিটি নিয়ে এরকম কোন একটা ডিরেকশনে মুভ করছে। আমরা এখানে একটা থিওরি ডেভেলপ করব, যে থিওরিতে দেখব যে একটা কলিশন হলে এই ইলেকট্রনটাতে কতটা এনার্জি ট্রান্সফার হবে। হ্যাঁ, কলিশন মানে তো জাস্ট এটা আমরা ক্লাসিক্যাল যেভাবে বুঝি ধাক্কা দেওয়া, ঠিক সেই রকম তো নয়। কলিশন মানে বেসিক্যালি কি, একটা মোমেন্টাম ট্রান্সফার, একটা একটা ইম্প্যাক্ট একটা মোমেন্টাম ট্রান্সফার, একটা এনার্জি ট্রান্সফার। তো এরকম ধরনের একটা কলিশন যদি হয় তাহলে কতটা এনার্জি ট্রান্সফার হয় সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এবার এখান থেকে দেখবো যে তোমার একটা মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে, সেই মিডিয়ামে ধরো তোমার অ্যাটমের সার্টেন ডেনসিটি রয়েছে, তাহলে তোমার কতগুলো কলিশন হতে পারে, সেখান থেকে এনার্জি লস বা রেট অফ এনার্জি লস এইটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, বা স্টপিং পাওয়ার টাকে ক্যালকুলেট করতে পারি। এবং সেই স্টপিং পাওয়ারটা কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড হয় সেই জিনিসটা দেখবো। এই ক্যালকুলেশনটা করতে গেলে কতগুলো অ্যাজাম্পশন আমার দরকার। অ্যাজাম্পশন গুলো হচ্ছে এইটা, যে ইলেকট্রন ইজ ফ্রি অ্যান্ড অ্যাট রেস্ট অ্যাট দি অরিজিন অফ দি কোঅর্ডিনেট সিস্টেম, যেমনটা এই ছবিতে দেখানো হয়েছে। হ্যাঁ, ইলেকট্রনটা ধরো ফ্রি ইলেকট্রন, এটা একটা ফ্রি ইলেকট্রন, আমরা এখানে ফ্রি ইলেকট্রনের সাথে একটা কলিশনের কথা কনসিডার করছি। আগে যেটা বলছিলাম সেটা খুব একটু কনফিউজড হয়ে গেছি, যে বাউন্ড ইলেকট্রন নয়, এই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনের সাথে কলিশন ধরা হচ্ছে আর কি। মিডিয়ামের মধ্যে তো ফ্রি ইলেকট্রনও রয়েছে, কাজে ফ্রি ইলেকট্রনের সাথেও তো তোমার ইনসিডেন্ট পার্টিকেলটার ইম্প্যাক্ট হতে পারে। তো এইরকম একটা ফ্রি ইলেকট্রনের কথা কনসিডার করা হয়েছে যেটা কিনা রেস্টে আছে।
এবার এই কলিশনটা টেক্স প্লেস র্যাপিডলি বিফোর এনি অ্যাপ্রিসিয়েবল মুভমেন্ট অফ দি ইলেকট্রন। কলিশন টাইমটা বা ইম্প্যাক্ট টাইমটা এমন বলা হচ্ছে যে এটা সাফিসিয়েন্টলি স্মল, বা এফেক্টিভ যে ইম্প্যাক্ট টাইম সেটা সাফিসিয়েন্টলি স্মল, অর্থাৎ কলিশনটা খুব ফাস্ট অকার করে, যাতে করে ইলেকট্রনটা অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্টে মুভ করে না। Therefore, during the collision, the electric field along the acting on the electron due to the moving charge particle can be calculated at the initial location of the electron. অর্থাৎ এই যে চার্জ পার্টিকেলটা যাচ্ছে, এই পার্টিকেলটা যে ক্রস করছে, এই রিজিয়নটা ক্রস করছে এত র্যাপিডলি, এই রিজিয়নটা চার্জ পার্টিকেলটা এত র্যাপিডলি ক্রস করে যাচ্ছে যে আমরা ধরতে পারি যে ইলেকট্রনটা তোমার অলমোস্ট এই জায়গাতেই রয়েছে আর কি। এই জায়গার মধ্যে দিয়ে যখন পাস করছে তখন একটা মোমেন্টাম ট্রান্সফার, এনার্জি ট্রান্সফার হচ্ছে, কিন্তু সেইটা সাফিসিয়েন্টলি স্মল যাতে করে আমরা বলতে পারি ইলেকট্রনটা এই জায়গাতেই রয়েছে। এটাও জাস্ট একটা এলিমেন্টারি ক্যালকুলেশন আর কি। আর ইনসিডেন্ট হেভি পার্টিকেল ইজ নট ডিফ্লেক্টেড ফ্রম ইটস ইনিশিয়াল স্ট্রেট পাথ। এই যে কলিশনটা যখন হচ্ছে বা ইম্প্যাক্টটা যখন হচ্ছে, এই হেভিয়ার চার্জ পার্টিকেলটার কোনো ডিফ্লেকশন হচ্ছে না, অর্থাৎ এটা যেমন এই ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছিল সেটাই ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, বাট অন ইটস পাথ ইট ইজ ইম্পার্টিং সাম মোমেন্টাম টু দি ইলেকট্রন। যে ইলেকট্রনটাকে ইনিশিয়ালি আমরা রেস্টে ধরেছিলাম, এই আলফা পার্টিকেল বা প্রোটনটা এর পাশ দিয়ে যাওয়ার সময় একটা মোমেন্টাম ট্রান্সফার করেছে, সেটা বিকজ অফ কুলম ইন্টারঅ্যাকশন। আমরা কুলম ফোর্সটা ক্যালকুলেট করতে পারি। এই যে ছবিটা দেখছো, এই ছবি থেকে দেখো কুলম ফোর্সে যদি আমরা এক্স কম্পোনেন্টটাকে ক্যালকুলেট করি, এখানে যেটা দেখানো হয়েছে যে কোনো একটা সময় এই চার্জ পার্টিকেলটা থেকে, ইনসিডেন্ট পার্টিকেলটা থেকে ইলেকট্রনের ডিস্টেন্সটা সাম আর, এই ডিস্টেন্সটা হচ্ছে সাম আর। এই যে যেটাকে বি দেখানো হয়েছে, অর্থাৎ পার্টিকেলটা যে পাথ বরাবর প্রপাগেট করছে, যে পাথ বরাবর ট্রাভেল করছে, সেই পাথ থেকে ইলেকট্রনের যে পজিশন, তার শর্টেস্ট ডিস্টেন্স, এইটাকে আমরা ইম্প্যাক্ট প্যারামিটার বলে থাকি। এইটা হচ্ছে সাম বি, এটা ইম্প্যাক্ট প্যারামিটার বলে থাকি, এইটা হচ্ছে সাম বি, এটা কিন্তু কনস্ট্যান্ট। আর যদি তোমার এই এই পজিশনটা ধরো, এখন যে পজিশনটা দেখানো হয়েছে এটা হচ্ছে সাম টি ইকুয়ালস টু 0, এইরকম জায়গাতে এসেছে আফটার সাম টাইম টি, তাহলে এই লেন্থটা কত হবে? এই লেন্থটা হবে ভি ইন্টু টি, এই লেন্থটা হবে ভি ইন্টু টি। তো যাই হোক, আমি এখন ফোর্সটাকে যদি ক্যালকুলেট করি, টোটাল ফোর্সটা কত? টোটাল ফোর্সটা বেসিক্যালি জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর। এট টাইম টি ইকুয়ালস টু 0, পার্টিকেলটা যখন এইরকম কোন একটা জায়গাতে রয়েছে, সেই অবস্থায় তোমার ফোর্সটা কত হবে? জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার, এটাই হচ্ছে ফোর্স। এই ফোর্সটা যদি আমরা এক্স কম্পোনেন্ট নিই, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এক্স কম্পোনেন্ট মানে কি? বেসিক্যালি তোমার এইটা ইন্টু কস থিটা। একই রকম ভাবে এই ফোর্সটার আমরা ওয়াই কম্পোনেন্ট নিতে পারতাম, যদি ওয়াই কম্পোনেন্ট নিতাম তাহলে ভ্যালুটা কত হতো? তাহলে হতো জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সাইন থিটা। এরকম ভাবে আমরা এই কুলম্ব ফোর্সের এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট এইগুলোকে ক্যালকুলেট করতে পারি। এবার এই ছবিটার দিকে তাকাও, কস থিটাটাকে কত লেখা যায়? এই যে লেন্থটা বলছি, এই লেন্থটা বেসিক্যালি কি? এই লেন্থটা হচ্ছে ভি ইন্টু টি, এই লেন্থটা হচ্ছে ভি ইন্টু টি, তাহলে কস থিটা সমান কত লিখবো বলো? কস থিটা, কস থিটা সমান আমরা কত লিখতে পারি? কস থিটা ইকুয়ালস টু ভিটি বাই আর সাইন থিটা সমান বেসিক্যালি ভি বি বাই আর, রাইট? আর আরটাকে যদি দেখো, আরটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার, আর সমান হচ্ছে রুট ওভার অফ বি স্কোয়ার টি স্কোয়ার। এই তো এখানে কস থিটাটাকে রিপ্লেস করতে পারি বাই ভিটি বাই আর, এটাকে যদি রিপ্লেস করো কি হবে? ভিটি বাই আর। সাইন থিটাটাকে যদি রিপ্লেস করো তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে বি বাই আর। এবার আমরা আবার আরটাকে এই বি ভিটি এদের টার্মে বসিয়ে দিতে পারি। যদি বসাই তাহলে এক্স কম্পোনেন্ট অফ দি ফোর্স কে এরকম ভাবে লেখা যায়, ওয়াই কম্পোনেন্ট অফ দি কুলম্ব ফোর্স সেটাকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি এট টাইম টি ইকুয়ালস টু 0। দেখো এটা এটা কি বুঝতে পারলে সবাই যেটা বললাম? এখানে যে পজিশনটা দেখানো হয়েছে সেই পজিশনের রেসপেক্টে যদি আমরা এই ইনসিডেন্ট পার্টিকেল এবং ইলেকট্রনটা, ফ্রি ইলেকট্রনটার মধ্যে কুলম্ব ফোর্সটাকে ক্যালকুলেট করি, সেই কুলম্ব ফোর্সের এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টকে এরকম ভাবে লিখে ফেলা যায়।
হয়েছে? বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। এবার এই এক্সপ্রেশন গুলোর দিকে একটু তাকিয়ে দেখো। চার্জ পার্টিকেলটা তো, এই ইনসিডেন্ট পার্টিকেলটা তো এখানে বসে নেই, ইনসিডেন্ট পার্টিকেলটা তো ট্রাভেল করছে। ধরো তোমার এখানে কি টি ইকালস টু জিরো বলেছি, এই যে পজিশনটা, এই পজিশনটা ধরো টি ইকালস টু জিরো, এখানে যখন এসেছে তখন টাইমটা হচ্ছে টি। আরো যদি এটা ফার্দার টি টাইম ট্রাভেল করে এইরকম কোন একটা জায়গাতে আসবে, এরকম কোন একটা জায়গাতে আসবে, তুমি এটাকে অন্যরকম ভাবে বলতে পারতে, মানে এই পজিশনটাকে টি ইকালস টু জিরো বলতে পারতে, আর এই যে পজিশনটা এটাকে সাম আর্লিয়ার টাইম মাইনাস টি বলতে পারতে, সেটা বলতে পারতাম না। এইখানে যদি তোমার টি ইকালস টু জিরোতে থাকে, তাহলে এই পজিশনটা কি সাম আর্লিয়ার টাইম মাইনাস টি তে ছিল, নেক্সট টাইম ইন্টারভাল টি তে পার্টিকেলটা সে এইরকম একটা জায়গাতে এসেছে। হ্যাঁ, কিছু সময় পরে পার্টিকেলটা এখন ধরো এইরকম একটা পজিশনে এসেছে, তাহলে এইরকম পজিশনে যখন আছে তখন কি এই ডিস্টেন্সটাও তো আর এর সাথে সমান, এই ডিস্টেন্সটাও আর এর সাথে সমান, এই যে লেন্থ, এই লেন্থটা বেসিক্যালি কি ভিটির সাথে সমান, তাহলে এখানেও কিন্তু ফোর্সের ম্যাগনিটিউডটা যদি দেখি, টোটাল ফোর্সের ম্যাগনিটিউডটা সেটা একই রকম হবে। কিন্তু ফোর্সের কম্পোনেন্ট গুলোকে যদি দেখো, ফোর্সের কম্পোনেন্ট গুলোকে যদি দেখো তাহলে দেখবে এক্স কম্পোনেন্টটা কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে, এক্স কম্পোনেন্টটা অপোজিট ডিরেকশনে হয়ে যাচ্ছে, তাই না? এখানে ধরো তোমার এই এই পজিশনে যখন রয়েছে, ফোর্সটাকে যদি দেখো, এই যে পজিশনটা রয়েছে এইটাকে আমি পি পজিশন বললাম, এটা ও বললাম, যখন পি পজিশনে রয়েছে, এইটা হচ্ছে ও, পি পজিশনে এই যে ফোর্সটা কোন ডিরেকশনে, ফোর্সটা তো বেসিক্যালি এই ডিরেকশনে রিপালসিভ ফোর্স ধরে নাও, বা অ্যাট্রাকটিভ, যা খুশি ধরতে পারো, কিছু যায় আসে না, অ্যাট্রাকটিভই ধরো বরং, অ্যাট্রাকটিভ ফোর্সই ধরো, হ্যাঁ অ্যাট্রাকটিভ ফোর্সই ধরো, তাহলে এক্স কম্পোনেন্টটা কি হবে, এক্স কম্পোনেন্টটা এইদিকে আর ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে এই ডিরেকশনে। যখন তোমার এটা এইরকম একটা পজিশনে চলে এলো, কিউ পজিশনে চলে এলো, তখন ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করছে, নেট ফোর্সটা এই ডিরেকশনে কাজ করছে, তার এক্স কম্পোনেন্টটা কি, এক্স কম্পোনেন্টটা হচ্ছে এইটা, আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে এইটা। বোঝা গেছে যে এক্স কম্পোনেন্টটা দেখতে পাচ্ছ যে তোমার ডিরেকশনটা চেঞ্জ করছে, এফএক্সটা তাহলে বেসিক্যালি সিমেট্রিক, সিমেট্রিক্যালি কাজ করছে। আমি যদি এই পজিশনটাকে টি ইকুয়ালস টু জিরো বলে ডিফাইন করতাম, টি ইকুয়ালস টু জিরো বলে ডিফাইন করতাম, তাহলে এই লাইনের অ্যাবাউটে এফএক্স এইটা সিমেট্রিক্যালি কাজ করছে। বাট এবং অন্যটার দিকে যদি তাকাও, ওয়াই কম্পোনেন্টটা কিন্তু আনচেঞ্জ থাকছে। এখানে জিনিসটাকে খুব সুন্দরভাবে প্লট করে দেখানো হয়েছে, এফএক্সটা কিভাবে ভ্যারি করে আর এফ ওয়াইটা কিভাবে ভ্যারি করে। আমরা ওই যেটাকে জিরো বলছি, হ্যাঁ জিরোটাকে এরকম ভাবে ডিফাইন করা হয়েছে ভিটি বাই বি। এবার এখানে তোমার এফ ওয়াই, ওয়াই কম্পোনেন্ট অফ দি ফোর্স, সেইটার ভেরিয়েশনকে দেখানো হয়েছে। অর্থাৎ এই যে পজিশনটা, এই পজিশনটা থেকে, এই পজিশনটা থেকে যদি বাম দিকে যায় বা ডান দিকে মুভ করে, তাহলে এফ ওয়াইটা কিভাবে ভ্যারি করবে সেটাকে দেখানো হয়েছে। আর যদি এক্স এর কম্পোনেন্টের ভেরিয়েশনটা দেখো, তাহলে জিনিসটা এরকম হবে, খুব পরিষ্কার দেখো না। এই যে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতাম, হ্যাঁ এই এরিয়াটাকে যদি ইন্টিগ্রেট করতাম কত হতো, জিনিসটা জিরো হয়ে যেত, এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, সাম করলে জিনিসটা জিরো হয়ে যেত। অর্থাৎ এফ এক্স ডিটি ইন্টিগ্রেশন যদি করা হয় বিটুইন দি লিমিট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ইট উইল বি জিরো, বাট এফ ওয়াই ডিটি এইটা নন জিরো। হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ দি টার্ম এফ ওয়াই ডিটি বা এফ এক্স ডিটি, এফ ওয়াই ডিটি বা এফ এক্স ডিটি, এই দুটো টার্মের সিগনিফিকেন্স কি, ফিজিক্যালি এটা কি কি রিপ্রেজেন্ট করছে বলতো? এফ এক্স ডিটি বা এফ ওয়াই ডিটি ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করছে? এফটা হচ্ছে ফোর্স, এফটা ফোর্স, এক্স কম্পোনেন্ট বা ওয়াই কম্পোনেন্ট, সেইটা মাল্টিপ্লাই, সেইটা মাল্টিপ্লাইড বাই ডিটি যদি বলি, এটা কি রিপ্রেজেন্ট করছে কেউ? এফ ইন্টু স্যার ডিটি, ইম্পালস। এটা ইম্পালসকে রিপ্রেজেন্ট করে, এফ ইন্টু ডিটি, রাইট, এফ ইন্টু ডিটি এটা ইম্পালসকে রিপ্রেজেন্ট করে। এবং এই ইম্পালসটা কি বেসিক্যালি তোমার চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম তার সাথে সমান, মনে পড়ছে? মনে পড়ছে, পড়েছিলে তোমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার সময় যে ফোর্স ইন্টু টাইম, এটা বেসিক্যালি এফ ডিটি, এটা বেসিক্যালি তোমার ইম্পালসকে রিপ্রেজেন্ট করছে, এবং ইম্পালসটা চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম তার সাথে সমান। তাহলে হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ দি ফ্যাক্ট দ্যাট এফ এক্স ডিটি ইন্টিগ্রেশন ইজ জিরো, এফ এক্স ডিটি এই ইন্টিগ্রালটা জিরো, এই জিনিসটার সিগনিফিকেন্স কি?
বলো এটা সিগনিফিকেন্স কি? এফ(x) dt ইন্টিগ্রালটা 0, এই যে অবজারভেশনটা, এটা সিগনিফিকেন্স কি? there is no momentum transfer along the x direction, right? এই যে প্যাসেজটাকে দেখানো হয়েছে, এই যে চার্জ পার্টিকেলের পাথটাকে দেখানো হয়েছে, ইনসিডেন্ট পার্টিকেলের যে পাথটাকে দেখানো হয়েছে, সেইটা রেসপেক্টে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনটাতে একটা মোমেন্টাম ট্রান্সফার হবে, কিন্তু সেই মোমেন্টাম ট্রান্সফারটা কোনোভাবেই এক্স ডিরেকশনে হবে না। এফ(x) dt 0, তার মানে কি মোমেন্টাম ট্রান্সফারটা এক্স ডিরেকশনে হবে না। Fy dt is non zero, তাহলে মোমেন্টাম ট্রান্সফারটা কোন দিকে হবে? ওয়াই ডিরেকশনে হবে, অর্থাৎ ইলেকট্রনটা বেসিক্যালি এই দিকে বা এই দিকে ডিফ্লেক্টেড হয়ে যাবে, সেটা ডিপেন্ডিং অন দি পোলারিটি অফ দি ইনসিডেন্ট চার্জ পার্টিকেল। তাহলে এক্স ডিটি জিরো, এই এফ(x) dt 0, এই কথার অর্থ হচ্ছে দেয়ার ইজ নো মোমেন্টাম ট্রান্সফার অ্যালং দি এক্স ডিরেকশন, দি মোমেন্টাম ট্রান্সফার উইল হ্যাপেন অ্যালং ওয়াই ডিরেকশন অনলি। তো ন্যাচারালি তুমি এবার এটাকে ইন্টিগ্রেট করো, ইউ নো দি এক্সপ্রেশন ফর এফ ওয়াই এর ইন্টিগ্রেশনটা, এফআই এর ফর্মটা জানো, দিয়ে যদি ইন্টিগ্রেশন করো তাহলে এরকম একটা কিছু ভ্যালু পাবে আর কি। এখানে আমরা টি এর সমস্ত পসিবল ভ্যালুর কথাই কনসিডার করছি, যদিও টিটা তোমার খুব লার্জ যদি হয় তাহলে ভ্যালু এটা অ্যাপ্রিসিয়েবলি স্মল হবে। এখানে যে ইন্টিগ্রেশনটা রয়েছে দেখো, এটাকে যদি একটু ভেঙে লেখো, থার্ড ব্র্যাকেটে যে টার্মটা রয়েছে, আমি একটা জাস্ট স্টেপ করে দেখাচ্ছি। এটা ডিরেক্ট লিখে দেওয়া আছে, ভিটি রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার 0 ইনফিনিটি। হ্যাঁ, এটাকে যদি ইভ্যালুয়েট করো কি দাঁড়াবে? এটাকে এরকম ভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি বি বাই ভিটি হোল স্কোয়ার প্লাস 1, এরকম ভাবে লিখতে পারি। এবার এখানে যদি তুমি ইনফিনিটি লিমিটটা বসাও, আপার লিমিটটা যদি বসাও তাহলে কি হবে? আপার লিমিট বসালে এই টার্মটা 0 হয়ে যাবে 1, আর লোয়ার লিমিট যদি বসাও, লোয়ার লিমিট বসালে কি হবে? 0, টিটা 0, টি 0 মানে কি ডিনোমিনেটরটি ইনফিনিটি, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা হবে 0। অর্থাৎ এইটার ভ্যালুটা বেসিক্যালি 1 এর সাথে সমান, এটার ভ্যালুটা 1, থার্ড ব্র্যাকেটে যে টার্মটা রয়েছে সেইটার ভ্যালুটা 1। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্টামটা ট্রান্সফার হবে তার ভ্যালু হচ্ছে জেডি স্কোয়ার বাই 4πε0 ইন্টু 2/ভিভি। যে স্কিমেটিকটা আমরা দেখালাম, এই স্কিমেটিক অনুযায়ী ইলেকট্রনটার উপর একটা মোমেন্টাম ট্রান্সফার হবে। একটা কলিশন যদি হয়, ইলেকট্রনটা কিছু পরিমাণ মোমেন্টাম গেইন করবে, ইলেকট্রনটা ওয়াই ডিরেকশনে একটা মোমেন্টাম গেইন করবে, এক্স ডিরেকশনে কোনো রকম মোমেন্টাম গেইন করবে না। ওয়াই ডিরেকশনে যে মোমেন্টামটা গেইন করবে সেইটার ভ্যালুটা হচ্ছে এইরকম। তাহলে হোয়াট ইজ দি কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু দি ইলেকট্রন? কাইনেটিক এনার্জি কতটা ট্রান্সফার হবে ইলেকট্রনে? দ্যাট ইজ p²/2m। p²/2m, যেখানে এমটা হচ্ছে মাস অফ দি ইলেকট্রন। এমটা যদি ইলেকট্রনের মাস হয় তাহলে এই পরিমাণ এনার্জি ইলেকট্রনটাতে ট্রান্সফার হবে অন সিঙ্গেল কলিশন। হ্যাঁ, একটা যদি কলিশন হয় তাহলে এইরকম পরিমাণ এনার্জি ট্রান্সফার হবে। এবার ধরো এই যে চার্জ পার্টিকেলের পাথটার কথা কনসিডার করছিলাম, হ্যাঁ, জেড ই এই চার্জের পার্টিকেলটার যে পাথটার কথা আমরা কনসিডার করছিলাম, সেটা যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই মিডিয়ামে এন সংখ্যক ইলেকট্রন রয়েছে, এন সংখ্যক ফ্রি ইলেকট্রন রয়েছে পার ইউনিট ভলিউম। ধরা যাক মিডিয়ামটার মধ্যে এই ইলেকট্রনের সংখ্যা, ফ্রি ইলেকট্রনের সংখ্যা পার ইউনিট ভলিউম সাম এন, এনটা হচ্ছে নাম্বার ডেনসিটি অফ ফ্রি ইলেকট্রন উইদিন দি মিডিয়াম। এবার এই মিডিয়ামের আমরা একটা সেকশনের কথা কনসিডার করছি, মিডিয়ামের মধ্যে সাম ডিএক্স লেন্থের একটা সেকশনকে নিয়েছি, মিডিয়ামের মধ্যে ডিএক্স সেকশনের একটা লেন্থকে আমরা নিয়েছি, আর এই সেকশনটার এরকম একটা সিলিন্ড্রিক্যাল সেকশনকে দেখানো হয়েছে। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল সেকশনকে দেখানো হয়েছে, এইটা হচ্ছে তোমার ডিবি, এই যে ভ্যালু এটা দেখতে পাচ্ছ উইথটা, এটা হচ্ছে ডিবি। এই যে সেকশনটা, এই সেকশনটার তোমার এরিয়াটা কত? এরিয়াটা খুব পরিষ্কার, এই সেকশনের এরিয়াটা হচ্ছে 2πb ইন্টু ডিবি, 2πb ইন্টু ডিবি। এটা হচ্ছে তোমার এই যে শেডেড সেকশনটা দেখালাম, এই শেডেড সেকশনটার এরিয়া। এটার লেন্থটা কত দেখতে পাচ্ছ? সিলিন্ড্রিক্যাল সেকশনটার লেন্থটা হচ্ছে ডিএক্স, তাহলে এটা হচ্ছে কি টোটাল ভলিউম, এটা টোটাল ভলিউম। আমরা আগেই বলেছি স্মল এন ইজ দি নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। তাহলে এই মিডিয়ামটার মধ্যে, এই মিডিয়ামে যে সেকশনটাকে হাইলাইট করা হয়েছে তার মধ্যে টোটাল কতগুলো ইলেকট্রন রয়েছে? n ইন্টু দিস, n ইন্টু 2πb db ইন্টু dx।
এতগুলো ফ্রি ইলেকট্রন রয়েছে। আগে আমরা কষে এলাম এক একটা কলিশনে, সিঙ্গেল কলিশনে কতটা এনার্জি ট্রান্সফার হয়, সিঙ্গেল কলিশনে এই পরিমাণ এনার্জি ট্রান্সফার হয়। তাহলে তোমার এই রিজিয়নটার মধ্যে দিয়ে পাস করার সময় টোটাল কতটা এনার্জি ট্রান্সফার হবে, মাল্টিপ্লাইড বাই দিস থিং, মাল্টিপ্লাইড বাই দি টোটাল নাম্বার অফ ইলেকট্রনস আই এম কনসিডারিং, এইটার সাথে সমান। এবার এখান থেকে তুমি ডিইডিএক্স ক্যালকুলেট করো। একটা নেগেটিভ সাইন দেওয়া হয়েছে এই জন্যই আমরা বোঝাতে চাইছি দি রেট অফ এনার্জি লস বাই দি ইনসিডেন্ট পার্টিকেল। এইটা বেসিক্যালি কি, এনার্জি ট্রান্সফার টু দি ইলেকট্রন। যতটা এনার্জি ইলেকট্রন গুলোকে ট্রান্সফার করছে ইনসিডেন্ট পার্টিকেলটা কি ঠিক ততটাই এনার্জি লুজ করছে। উই অ্যাজিউম দি কলিশন টু বি পারফেক্টলি ইলাস্টিক, মানে দেয়ার ইজ নো আদার মেকানিজম বাই হুইচ দি এনার্জি ইজ লস্ট। তো তাহলে এই রেট অফ এনার্জি লসটা কত হবে, মাইনাস ডিইডিএক্স, মাইনাস ডিইডিএক্স সেটা ক্যালকুলেট করতে পারি আমরা। এটাকে যখন ক্যালকুলেট করব বি এর অল পসিবল ভ্যালুস কনসিডার করব। ধরো বি এর মিনিমাম ভ্যালু সাম বি মিন আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে বি ম্যাক্স। তাহলে টোটাল যে রেট অফ লস সেইটার এক্সপ্রেশনটা হচ্ছে ইকুয়েশন 5.7 এ যেটা দেওয়া রয়েছে এটাই। এই মাইনাস ডিইডিএক্স, এই যে রেট অফ এনার্জি লস, রেট ইন দ্য সেন্স মানে ডিস্টেন্সের সাথে কতটা এনার্জি লুজ করছে। মিডিয়ামের মধ্য দিয়ে ইউনিট লেন্থ যেতে ডিএক্সটা যদি 1 ইউনিট হয় তাহলে কতটা এনার্জি লুজ করবে, এটা কি আমরা বেসিক্যালি স্টপিং পাওয়ার বলে থাকি। হ্যাঁ, কোন একটা ইনসিডেন্ট চার্জ পার্টিকেলের স্টপিং পাওয়ার বা কোন একটা ইনসিডেন্ট রেডিয়েশনের স্টপিং পাওয়ার বলতে বেসিক্যালি এইটা বুঝি, পার ইউনিট লেন্থ গেলে এটা কতটা এনার্জি লুজ করবে। এই এক্সপ্রেশন থেকে দেখতে পাচ্ছ যে বি ম্যাক্স আর বি মিন দুটো প্যারামিটার দেওয়া রয়েছে। ইন্টিগ্রেশনের লিমিটটা 0 বা ইনফিনিটি কোনোটাই হতে পারে না। তাহলে দুটোই ক্ষেত্রেই তোমার এটা আনডিফাইন্ড হয়ে যাবে। আমরা এখানে এরকম ভাবে একটা ভ্যালু দিয়েছি, আপার লিমিটটাকে বলেছি বি ম্যাক্স, লোয়ার লিমিটটাকে বলেছি বি মিন। এইগুলোর কিন্তু ফাইনাইট ভ্যালু রয়েছে, এগুলোর ইন্টারপ্রিটেশন রয়েছে, সেটাতে পরে আসবো। বাট বিফোর দ্যাট এই ইকুয়েশনটার ডেরিভেশন সম্পর্কে যদি কিছু প্রশ্ন থাকে বলো। ইকুয়েশনটা ডেরিভেশনটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলো। কোন একটা চার্জ পার্টিকেল যে এনার্জি লুজ করছে সেইটা ডিটারমাইন্ড বাই হুইচ ফ্যাক্টরস, এই এক্সপ্রেশনটা দেখে অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে, ইকুয়েশন নাম্বার 5.7 এইটা দেখে কি মনে হচ্ছে যে ইলেকট্রনটা যখন মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করছে তখন এটা কোন কোন ফ্যাক্টর দ্বারা এনার্জি লুজ করতে পারে, বা এনার্জি রেট অফ লস অফ এনার্জি এটা কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড, বলো কেউ একজন উত্তর দাও। বলো কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড। ভেলোসিটি হবে। বলো ভেলোসিটি, ভেলোসিটি অফ হোয়াট, ভেলোসিটি অফ চার্জ পার্টিকেল। ভেলোসিটি অফ, ভেলোসিটি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল, তাই তো? ভেলোসিটি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল, ইনসিডেন্ট পার্টিকেলটার ভেলোসিটি কি সেইটা দ্বারা বেসিক্যালি ডিটারমাইন্ড হবে। তারপর আর 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 কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড হবে, অন্য কেউ বলো, আর কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড হবে, দেখে বলো না। ইনসিডেন্ট পার্টিকেলটার চার্জ। ইনসিডেন্ট পার্টিকেলের চার্জ দ্বারা ডিটারমাইন্ড হবে অবশ্যই। আর আর ইনসিডেন্ট পার্টিকেলের চার্জের উপর দেখতে পাচ্ছ মানে স্কয়ার ডিপেন্ডেন্স রয়েছে, তাই না? মানে প্রোটন আর আলফা পার্টিকেলের কথা যদি বলি তাহলে এই চার্জের জন্য কিন্তু একটা হিউজ ডিফারেন্স থাকবে রেট অফ এনার্জি লসের। আর আর কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড, অন্য কেউ? স্যার থিকনেস লেন্থ। বলো বলো। থিকনেস আর লেন্থ। থিকনেস আর লেন্থ, লেন্থের উপরে কেন ডিপেন্ড করবে? আমি তো রেট অফ লস অফ এনার্জি বলছি না, ডিইডিএক্স টার কথা বলছি, এখানে তো লেন্থটা কোনোভাবেই পিকচারে নেই। একটা জিনিস কেউ ধরতে পারছো না, এই যে জায়গাটা এটা কি এন, এনটা কি বোঝাচ্ছে, এনটা কি বোঝাচ্ছে বললাম, হোয়াট ইজ এন? এন ইজ দি নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস উইদিন দি মিডিয়াম। সেইটা তো মিডিয়ামের প্রপার্টি না, বিভিন্ন মিডিয়ামে এই নাম্বার ডেনসিটিটা বিভিন্ন রকম। তাহলে এই স্টপিং পাওয়ার এটা কিন্তু মিডিয়াম দ্বারাও ডিটারমাইন্ড। হ্যাঁ, মানে কোন একটা নির্দিষ্ট চার্জ পার্টিকেল নির্দিষ্ট এনার্জি নিয়ে যদি কোন একটা মিডিয়ামে ইনসিডেন্ট হয়
তাহলে রেট অফ লস অফ এনার্জিটা সেই মিডিয়ামটা কি তার উপরে কিন্তু ডিপেন্ড করবে, সেই মিডিয়ামে কতগুলো ফ্রি ইলেকট্রন রয়েছে সেইটা দ্বারা ডিটারমাইন্ড হবে। এখানে তোমরা যারা ভেলোসিটির কথা বললে এই কথাটাকে না একটু ঘুরিয়ে আমি বলতে পারতাম, ঘুরিয়ে বলতে পারতাম ইন দ্য সেন্স যে তোমার টিটা ধরো ইনসিডেন্ট পার্টিকেলের কাইনেটিক এনার্জি, টিটা ধরো ইনসিডেন্ট পার্টিকেলের কাইনেটিক এনার্জি, তাহলে এরকম ভাবে লেখা যেতে পারতো টি সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, কাজে ভি স্কোয়ার সমান কত, ভি স্কোয়ার সমান বেসিক্যালি 2t বাই এম, 2t বাই এম, রাইট, 2t বাই এম। তাহলে এইটা কিন্তু তোমার ওই এনার্জি, কাইনেটিক এনার্জি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল সেইটা দ্বারাও ডিটারমাইন্ড হবে, এর পাশাপাশি পার্টিকেলটার মাসটা দ্বারাও ডিটারমাইন্ড হবে। আমরা এখানে জিনিসটাকে একটু সামারাইজ করি, মাইনাস ডি ডিএক্স যেটা বললাম, মাইনাস ডি ডিএক্স এইটা প্রপোর্শনাল টু হোয়াট, এইটা প্রপোর্শনাল টু জেড স্কোয়ার, ইনসিডেন্ট পার্টিকেলটার চার্জের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, এই জিনিসটা প্রপোর্শনাল টু মাস অফ দি ইনসিডেন্ট পার্টিকেল। স্মল এমটা কিন্তু ইলেকট্রনের মাস বলেছিলাম, ক্যাপিটাল এমটা হচ্ছে ধরো ইনসিডেন্ট পার্টিকেলটার মাস। হ্যাঁ, তাই তো হচ্ছে নাকি, ভি স্কোয়ারটা যদি নিচে থাকে তাহলে মাসটা উপরে যাবে, আর এইটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দি কাইনেটিক এনার্জি, ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন। দেখো এই যে জিনিসগুলো লিখেছি এইগুলো বেসিক্যালি কি ইনসিডেন্ট পার্টিকেলটার প্রপার্টি, ইনসিডেন্ট পার্টিকেলের চার্জ কেমন, ইনসিডেন্ট পার্টিকেলের মাস কেমন, ইনসিডেন্ট পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কেমন, তার উপরে ডিপেন্ড করবে যে কত রেটে পার্টিকেলটা এনার্জি লুজ করবে। আর এর পাশাপাশি মিডিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা হচ্ছে স্মল এন, মিডিয়ামের নাম্বার ডেনসিটি কত তার উপরেও এটা ডিপেন্ড করবে। মিডিয়ামের নাম্বার ডেনসিটি যদি বেশি হয় তাহলে ইম্প্যাক্টটা বেশি হবে, মিডিয়ামের নাম্বার ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটিটা যদি বেশি হয় তাহলে ইম্প্যাক্টের সংখ্যাটা বেশি হবে উইদিন ভেরি শর্ট লেন্থ। ধরো সাম ডিএক্স লেন্থ যাচ্ছে একটা মিডিয়ামে, সেখানে এনটা অনেক বড়, আর একই লেন্থ অন্য আর একটা মিডিয়ামে যাচ্ছে সেখানে এনটা অনেকটা ছোট, কাজেই প্রথম মিডিয়ামে রেট অফ লসটা অনেকটা বেশি হবে। আর এর পাশাপাশি আরেকটা জিনিস দেখছো যে এটা 1/t এর সাথে ইনভার্সলি, মানে 1/t এর সাথে প্রপোর্শনাল, অর্থাৎ কাইনেটিক এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যত হায়ার এনার্জি নিয়ে ইনসিডেন্ট হবে, যত হায়ার এনার্জি নিয়ে ইনসিডেন্ট হবে, এটা স্টপিং পাওয়ারটা কিন্তু তত ছোট হবে। এই ঠিক আছে, এইটা কেন হবে এটা বলতে পারবে, মানে হায়ার এনার্জিতে যদি ইনসিডেন্ট হয় তাহলে স্টপিং পাওয়ারটা কম হবে কেন? হায়ার এনার্জিতে ইনসিডেন্ট হলে স্টপিং পাওয়ারটা কম হবে কেন, কেন বলছি, ফিজিক্যালি জিনিসটাকে একটু বলতে পারবে কেন হচ্ছে? কেউ? যদি হায়ার এনার্জিতে ইনসিডেন্ট হয় তাহলে এক একটা কলিশনে এনার্জি ট্রান্সফারটাও তো বেশি হবে। আমরা আগে সেই কোর্সে দেখালাম না যে তোমার একটা হেভিয়ার পার্টিকেলের সাথে যদি একটা লাইটার পার্টিকেলের ইম্প্যাক্ট হয় তাহলে এনার্জি ট্রান্সফারটা কত হয়, এনার্জি ট্রান্সফারটা হয় রাফলি 4m বাই ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল টি। কাজেই এই টিটা যদি বড় হয় তাহলে এক একটা কলিশনে এনার্জি ট্রান্সফার বেশি হবে, কাজেই রেট অফ লস অফ এনার্জিটা তোমার হয়ে যাবে আর কি, স্টপিং পাওয়ারটা ছোট হবে। আচ্ছা, এখানে তোমার এই বি ম্যাক্স আর বি মিন কিরকম হতে পারে সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়া রয়েছে, যদিও এটা খুব ভালো করে বোঝার সুযোগ নেই, পরে একটা প্রবলেম রয়েছে সেখান থেকে দেখতে পারো, প্রবলেমটা মেনলি এনরিকো ফের্মির নিউক্লিয়ার ফিজিক্স এর বইটা থেকে নেওয়া। এই বি ম্যাক্স এর কথা যেটা বলা হচ্ছে, বিটা কি ইম্প্যাক্ট প্যারামিটার বলেছিলাম, এই যে চার্জ পার্টিকেলটা ট্রাভেল করছে, মুভ করছে এই ডিরেকশনে, সেই ডিরেকশন থেকে ইলেকট্রনের যে পজিশন, ইনিশিয়াল পজিশন, তার শর্টেস্ট ডিস্টেন্স, হ্যাঁ, এইটাকে বেসিক্যালি আমরা ইম্প্যাক্ট প্যারামিটার বলেছিলাম। তো ইম্প্যাক্ট প্যারামিটারের ম্যাক্সিমাম ভ্যালু কত পসিবল, এটা দেখানো যায় যে যদি তোমার এই তোমার ইলেকট্রনটা প্র্যাকটিক্যালি কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না, অর্থাৎ প্র্যাকটিক্যালি কোনো রকম মোমেন্টাম ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হবে না যদি টাইম পিরিয়ড অফ মোশন অফ দি ইলেকট্রন ইজ লেস দেন দি টাইম অফ কলিশন। কলিশন টাইমের থেকে যদি টাইম পিরিয়ড অফ মোশনটা ছোট হয়, এইটাই আর কি। মানে এখানে তোমার যেটা দেওয়া রয়েছে সিম্বল গুলো যদি দেখো, ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল,
আর নিউ, এটা বেসিক্যালি নিউটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ দি ইলেকট্রন। নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ দি ইলেকট্রন। যদি ভি বাই ভি এইটা 1/নিউ এর থেকে ছোট হয় তাহলে কিন্তু আর কোনো রকম ভাবে এনার্জি ট্রান্সফার হবে না। সো দ্যাট গিভস দি আপার লিমিট অফ দি ভি ভ্যালু। আর লোয়ার লিমিট অফ দি ভি ভ্যালু এইটা কোনখান থেকে আসে? এইটা আসে মেনলি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। হ্যাঁ, ইলেকট্রনটা রেস্ট ফ্রেম থেকে যদি আমরা দেখি, ইলেকট্রন এই সরি ইনসিডেন্ট পার্টিকেলটার ভেলোসিটিটা তো ভি, ইনসিডেন্ট পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে ভি। এখন ইনসিডেন্ট পার্টিকেলের ফ্রেম থেকে যদি ইলেকট্রনটাকে দেখি, দেখবো কি ইলেকট্রনটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। ইলেকট্রনটাকে যদি আমরা ইনসিডেন্ট পার্টিকেলের ফ্রেম থেকে দেখি তাহলে দেখবো ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে হোয়াট ইজ দি de Broglie wavelength associated with the electron as seen by the incident particle, that is h by mv। h by mv তো কোনোভাবেই ইলেকট্রনের পজিশনটা এর থেকে শর্টার লেন্থের মধ্যে কনফাইন করে রাখাটা সম্ভব নয়। উইথ রেসপেক্ট টু ইনসিডেন্ট পার্টিকেল পজিশনটা এর থেকে আরো বেশি প্রিসাইজ ম্যানারে ডিটারমাইন্ড হতে পারে না। So that actually gives the minimum value of B, impact factor এর মিনিমাম ভ্যালুটা এই জায়গাটা থেকে আসে। এটা হয়তো খুব ক্রুশিয়াল নয়। আমি এখানে যেটা বলতে চাইলাম ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে এটা, এখানে যে ক্লাসিক্যাল থিওরি, এটা বেসিক্যালি একটা ক্লাসিক্যাল থিওরি। যে ক্লাসিক্যাল থিওরিটা করা হলো, এখানে দেখানো গেল যে dx এইটা প্রপোর্শনাল টু জেড স্কোয়ার, এটা প্রপোর্শনাল টু মাস, এটা প্রপোর্শনাল টু 1/t এন্ড প্রপোর্শনাল টু n। আমরা এখানে বেসিক্যালি ফ্রি ইলেকট্রনের সাথে কলিশনটাকে কনসিডার করলাম। স্যার ওটা স্মল এম এর সাথেও ডিপেন্ড করে? কোনটা? ক্যাপিটাল এম এর সাথে সাথে স্মল এম এর সাথেও তো ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা তো ইলেকট্রনের মাস না, কাজে আমি তো ইলেকট্রনের সাথে যখন ইম্প্যাক্টের কথা কনসিডার করছি সেটাকে আর আলাদা করে তো বলার দরকার নেই। স্মল এমটা তো কনস্ট্যান্ট, ইলেকট্রনের মাস বলছি, ইলেকট্রনের সাথে ইম্প্যাক্ট কনসিডার করছি, ইলেকট্রনের মাস বলছি, কাজে আলাদা করে বলার দরকার নেই, এটা তো এমনিতেই কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ ঠিক আছে। এটাই। আর আর কারো কিছু কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন বলো? ঠিক আছে, সবার পেরেছো মোটামুটি ফলো করতে? ওকে, তাহলে আমরা এর পরের টপিকে যাই। পরের টপিক বলতে বেসিক্যালি সেটা ডেরিভেশন কিছু নেই, এইটা ধরেই কিছু কথা বলা। বেথে ফর্মুলা, হ্যাঁ, বেথে ফর্মুলা ফর স্টপিং পাওয়ার। এটা অ্যাকচুয়ালি তোমার ডেরিভেশনটা আমাদের এখানে বইতেও নেই, দরকারও নেই। এটা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স এর উপর বেস করে এরকম ধরনের একটা ফর্মুলা ডিরাইভ করা যায়। A more precise result of the energy loss of heavy particle in a uniform medium, সেটাকে এরকম ভাবে লেখা যায় মাইনাস ডি ডিএক্স সমান ই স্কোয়ার বাই 4πε0 হোল স্কোয়ার 2z স্কোয়ার বাই এমসি স্কোয়ার বিটা স্কোয়ার 2πn ইন্টু ln of 2mc স্কোয়ার বিটা স্কোয়ার ডিভাইডেড বাই i ইন্টু 1 মাইনাস বিটা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। এখানে অনেকগুলো টার্ম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যে ইলেকট্রনগুলোর কথা কনসিডার করা হচ্ছে সেগুলো কিন্তু ফ্রি ইলেকট্রন নয়, এইগুলো বাউন্ড ইলেকট্রন। অর্থাৎ তোমার যখন কলিশন হচ্ছে, কলিশনে এনার্জি ট্রান্সফার সাফিসিয়েন্ট যদি হয় তাহলে সেই অ্যাটম গুলো বা মলিকিউল গুলো